নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং এই করোনাকালীন মহামারীতে তোমরা বাড়িতেই আছো। তো বরাবরের মতো আজ আমি তোমাদের জন্য একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায় থেকে আমি আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। আলোচ্য বিষয় প্রেজেন্টেশন সফটওয়্যার। পেজ নাম্বার ৬৮ থেকে ৭০। তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার হলো ৬৮ থেকে ৭০। এখান থেকে আমি আজকে এই প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা যেসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো: ১. প্রেজেন্টেশন প্রোগ্রাম কি বলতে পারবে। ২. প্রেজেন্টেশন প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করতে পারবে। ৩. স্লাইডে লেখার কাজ ও লেখা ডিজাইন করতে পারবে। এবং ৪. স্লাইডে ছবি অ্যাড করতে পারবে। তো এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে আজ আমি এই 4টা পয়েন্টের উপরে তোমাদের সামনে আলোকপাত করব। এই 4টা পয়েন্টকে আমি 4টা ধাপে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা এখন মূল ক্লাসে যাই। প্রথম ধাপে দেখো প্রেজেন্টেশন প্রোগ্রাম কি। প্রেজেন্টেশন প্রোগ্রাম নিশ্চয়ই তোমরা অনেক প্রোগ্রামে, অনেক অনুষ্ঠানে যাও, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কোনো গ্রাফিক্স ও ডিজাইন ব্যবহার করে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করে সেটাকে কোনো সফটওয়্যারের মাধ্যমে কি করা যায়, বিষয়টাকে উপস্থাপন করা যায়, সেই উপস্থাপিত বিষয়টিকে বলা হচ্ছে প্রেজেন্টেশন। তো আমরা প্রোগ্রাম সফটওয়্যারকে ব্যবহার করে কোনো বিষয়ের উপরে সহজ ও সাবলীলভাবে একটি বিষয়কে গ্রাফিক্স ও ডিজাইন দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার নামই হলো প্রেজেন্টেশন প্রোগ্রাম। তো প্রেজেন্টেশন প্রোগ্রামের দ্বিতীয় ধাপে দেখো প্রেজেন্টেশন প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা। এখানে প্রেজেন্টেশন প্রোগ্রাম মাইক্রোসফট অফিস দেওয়া আছে। মাইক্রোসফট অফিসে যে ভার্সনগুলো রিলিজ হয়েছিল তার মধ্যে দেখো 2007, 2010, 2013, 2016, 2019। এর মাইক্রোসফট অফিসের এই ভার্সনগুলোর মধ্যে লেটেস্ট ভার্সনটি হলো 2019। আমরা এই ভার্সনগুলোর মধ্য থেকে যে কোনো একটি ভার্সন নিয়ে এই প্রেজেন্টেশন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এই প্রেজেন্টেশন প্রোগ্রাম খুলতে গেলে অবশ্যই তোমাদের কি থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে। কম্পিউটারের মধ্যে এই সফটওয়্যারটি থাকতে হবে, তাহলেই কি করা যাবে, যে কোনো ভার্সন দিয়ে আমরা এই প্রেজেন্টেশনের কাজ সম্পাদন করতে পারবো। এই যে মাইক্রোসফট অফিস থেকে আমরা যে পাওয়ার পয়েন্ট 2007 আমার কম্পিউটারে রয়েছে, এই 2007 থেকে আমরা পাওয়ার পয়েন্টে কাজ করব, প্রেজেন্টেশনে কাজ করব। তো এই প্রেজেন্টেশনে মূলত মাইক্রোসফট কর্পোরেশন একটি বিখ্যাত সফটওয়্যার মাইক্রোসফট অফিস এর অন্তর্গত পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম, এটা সম্পর্কে তোমরা কম বেশি সবাই পরিচিত আছো। তো পাওয়ার পয়েন্ট 2007-এ আমি এখন যাব, যে কি করব, তোমাদের প্রেজেন্টেশন প্রোগ্রামের ধারাবাহিক কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব।
তো শিক্ষার্থী বন্ধুরা আসো, আমি আগে থেকেই এই পাওয়ার পয়েন্ট 2007 আমার কম্পিউটারের টাস্ক বারে নিয়ে রেখেছি। আমি সরাসরি এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি নিয়ে আসলাম। তোমরা খেয়াল করো, আনার পরে দেখো এখানে বাম সাইডে একটা ছোট আয়তাকার ঘর দেখা যাচ্ছে। এটা পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইড। এই স্লাইডে আমরা দেখো এর দৃশ্যমান, এখানে কোনো কাজ করার পরে মনিটরের এই স্ক্রিনে যে বড় যে পেজটা দেখছো এইখানে এটা দৃশ্যমান হয়। ঠিক আছে? তো আরও একটু তোমাদের ভালো করে বোঝানোর স্বার্থে আমি আর একটা স্লাইড নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো উপরে খেয়াল করো, এই যে হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, আরও অনেকগুলো মেনু আছে। আমরা এখন বর্তমান হোম মেনুতেই আছি। হোম মেনুর এখানে দেখো, হোম মেনুর নিচে এখানে নিউ স্লাইড বলে একটা আইকন আছে। এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখানে একটা ডায়াগ্রাম আসলো। ডায়াগ্রাম থেকে আমরা পছন্দ মতো একটা কি করব, স্লাইড সিলেক্ট করব। করার পরে দেখো এখানে প্যানেল স্লাইডে দ্বিতীয় স্লাইড দৃশ্যমান হয়েছে। খেয়াল করেছো? এই দ্বিতীয় স্লাইড দৃশ্যমান হওয়ার পর পার্থক্যটা কোথায় দেখো, স্লাইড অনে যদি ক্লিক করি দেখো এখানে ছোট ছোট টেক্সট বক্স দেখা যাচ্ছে, এই একটা, এই একটা। তারপরে দ্বিতীয় স্লাইডে যদি আমি সিলেক্ট করি দেখো এখানে একটা ছোট টেক্সট বক্স দেখা যাচ্ছে, নিচে একটা বড় টেক্সট বক্স দেখা যাচ্ছে। এটা হলো পার্থক্য। আমরা কাজের সুবিধা অনুযায়ী আমাদের পছন্দ মতো স্লাইড ব্যবহার করব। তো বন্ধুরা খেয়াল করো, আমি এই টেক্সট বক্সটা রাখতে চাই না। সেক্ষেত্রে কি করব, আমি দেখো ওই বৃত্তের মতো কোণায় যে বিন্দুটা দেখা যাচ্ছে, এই বিন্দুটাকে আসলে বলা হয় হলো অ্যাঙ্কর পয়েন্ট। এই বিন্দুকে আমরা কম্পিউটারের ভাষায় কি বলবো, অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে এই ডিলিট করব, দেখো ডিলিট হয়ে গেছে। আবার এই ছোট যে টেক্সট বক্সটা আছে এখানে সিলেক্ট করার পরে এই কর্নারে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করব, তারপরে ডিলিট কি প্রেস করলেই ওটা আউট হয়ে গেল। তারপরে এখানে যদি আমি কোনো কার্সার আনতে চাই বা লিখতে চাই, সারাদিন চেষ্টা করলেও আমি কি আনতে পারবো না। তো দেখো এখানে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যেহেতু আমি পাওয়ার পয়েন্ট 2007 ব্যবহার করছি, এখানে আমাকে প্রথমে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে ডান সাইডে দেখো এই টেক্সট বক্সের মধ্যে অনেকগুলো আইকন আছে। এখানে এই টেক্সট বক্স আইকনে সিলেক্ট করে আমি এখান থেকে কি করব, মাউস পয়েন্টারের লেফট বাটনটি চেপে ধরে এই যে ডান দিকে এরকম টান দিব, মানে ড্র্যাগ করা বলে এটাকে, ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করার পরে এখানে দেখো একটা কার্সার চলে এসছে। তো কার্সার চলে আসার পরে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এখানে কতগুলো পয়েন্ট দেখা যাচ্ছে। কতগুলো কি দেখা যাচ্ছে, পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, পয়েন্টটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করি। তোমাদের তৃতীয় পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তৃতীয় পয়েন্ট এখানে খেয়াল করো, এখানে এই দ্বিতীয় মানে কোনো নতুন স্লাইড আনার জন্য শুধু যে আমরা কি করব, মেনু ব্যবহার করে আনবো এটা এমন কথা নয়। আমরা এটাকে অনেকভাবে আনতে পারি। খেয়াল করো যে নতুন কোনো স্লাইড আনতে গেলে আমরা কম্পিউটারে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এম বাটনটি প্রেস করলে দেখো আর একটা নতুন স্লাইড এখানে প্যানেল স্লাইডের এখানে দেখা যাচ্ছে, শো করেছে। তো এভাবে আমরা আরও একভাবে নতুন স্লাইড নিয়ে আসতে পারি। শেষের স্লাইডটা সিলেক্ট করার পরে দেখো আমি যদি কিবোর্ডের এন্টার প্রেস করি তাহলে আর একটা স্লাইড তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? বোঝার চেষ্টা করো। এবার আমি আবার প্রথম স্লাইডে গেলাম। প্রথম স্লাইডে যাওয়ার পরে এখানে খেয়াল করো, এই যে পয়েন্টের কথা বলেছিলাম, কি পয়েন্টের নাম কি, অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 8টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? তো এগুলো
যাই হোক, আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, এগুলো আমি এখান থেকে সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে এখানে আমি ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে এখানে কি করব, এই ড্র্যাগ করে আমি একটা বক্স নিয়ে আসলাম, তাই না? খেয়াল করো, এখানে বক্স নিয়ে আসার পরে কি হলো, এখানে আমরা কিছু লিখব। এখানে কি করব, কিছু লিখব। এখানে আমরা কিছু লিখব। দেখো এখানে আমি নবম শ্রেণী লিখেছি, নবম শ্রেণী লিখেছি। এই লেখাটাকে আমরা কি করব, সিলেক্ট করে নিয়ে এই লেখাটাকে একটু বড় করে দেব। তারপরে কি ডান সাইডে দেখো এইখানে এই যে এই পয়েন্টটা ধরে আমি এটা ছোট করব। যদি মিডিলে নিয়ে আসতে চাই, এই মিডিলে এইভাবে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এইখানে নবম শ্রেণী আমি লিখেছি। এখানে ফন্টটা ছিল কিন্তু ইংরেজিতে দেওয়া, তো আমি ইংরেজি থেকে এই যে বাংলা ফন্ট চেঞ্জ করলাম। এখান থেকে খেয়াল করো, এখান থেকে এই ফন্টে যে এখানে সুতুনি এমজে লেখার সাথে সাথে কী হলো, দেখো এই যে এই চিহ্নিত এই ফন্টটি সিলেক্ট করার পরে সুতুনি এমজি আসলো। তারপরে আমি কি করলাম, বাংলায় নবম শ্রেণী লিখতে পেরেছি। তো এখন আমাদের কাজ ছিল হলো একটা স্লাইডে কিছু লেখা এবং সেটা ডিজাইন করা। তো ডিজাইন করতে গেলে এটা দেখো আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তোমার প্রয়োজন মতো তুমি এটা কিন্তু ছোট বড় করতে পারো। খেয়াল করো, ছোট বড় করতে পারো। আমি একটু বড়ই করে দিলাম, পরিমাণ মতো আমি বড় করলাম। করার পরে এখান থেকে তুমি এটা কি করতে পারো, কালার দিতে পারো, যে কোনো কালার দিতে পারো। আর এই কালার দিলা। তারপরে দেখো এখানে শেপ ইফেক্ট আছে, শেপ ইফেক্ট। এখানে শেপ ইফেক্টে অনেক অপশান আছে, অনেক অপশান আছে। আমি গ্লোতে গেলাম, গ্লোতে যে একটা শেপ ইফেক্ট দিলাম। তারপরে এই যে শেপ আউটলাইন আছে, এখানে শেপ আউটলাইন থেকে আমি এখানে যে কোনো একটা পছন্দ মতো কমান্ড ব্যবহার করলাম। তারপরে দেখো শেপ ফাইল আছে, শেপ ফাইলে যে আমি এখানে এই কালারটা দিলাম, ঠিক আছে? এইভাবে দিলাম। তো দেওয়ার পরে দেখো এখানে নবম শ্রেণী কথাটা কত সুন্দর, ওর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এভাবে তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারো, লিখতে পারো। এই যে ফন্টের কি স্টাইলও তুমি চেঞ্জ করতে পারো, তাই না? এই ফন্টের স্টাইলও তুমি চেঞ্জ করতে পারো। দেখো এই আমি ফন্টে যাওয়ার পরে এখানে এই যে বিভিন্ন ফন্টে যখন মাউস পয়েন্টার রাখছি, তখন দেখো এখানে এই লেখাগুলো কিন্তু কী হয়ে যাচ্ছে, স্টাইল, বিভিন্ন রকমের স্টাইল। খেয়াল করেছো? এই দেখো বিভিন্ন প্রকারের স্টাইল দেখা যাচ্ছে। তো এভাবে আমরা স্টাইল, ফন্টে স্টাইল দিতে পারবো। যাই হোক, এখন আমরা এই স্লাইডে একটা ছবি নিয়ে আসতে পারি, তাই না? একটা ছবি কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ছবি আনতে গেলে আমাদের ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে। পিকচার থেকে এখানে এই যে পিকচার আছে, এই পিকচারে আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। মনে করে এই পিকচারটা সিলেক্ট করলাম, করার পরে আবার ইনসার্টে ক্লিক করলে এখানে একটা ছবি আসলো, তাই না? তো এই ছবি আসার পরে দেখো নবম শ্রেণী কথাটা কিন্তু মানে নাই, আর নাই। তো এটা এখন এই ছবির উপরে আনতে গেলে আমাদের কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ছবির উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করলে দেখো কি নবম শ্রেণী কথাটা কিন্তু এই ছবির উপরে চলে আসছে। আবার মনে করো তুমি এই ছবিটা পুরো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি এইখানে এইখানে এই মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে নিচে নিয়ে আসতে পারো। আবার যদি মনে করো যে না আমার ওইটাই ভালো লাগতেছিল, আমি আবার কি করব, পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি এই ছবি দিয়ে ঢেকে দেব। আবার যদি মনে করো যে তুমি এটা এদিক থেকে এটা একটু ছোট করে দিতে চাও, সেটাও তুমি দিতে পারবে। খেয়াল করো। আবার যদি মনে করো তুমি এই ছবিটা রাখতে চাও না, এই ছবিটা রাখতে চাও না,
সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তুমি এই যে ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখো শেপস আছে, শেপসে যে এখানে এই রেক্ট্যাঙ্গেল শেপসটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এরকম টান দিয়ে আমি এই নিচের দিকে নিয়ে আসলাম, খেয়াল করো। এবার এটাকে তুমি কি করতে পারো, এই কালারটাকে তুমি চেঞ্জ করতে পারো, এই কালারটাকে তুমি কি করতে পারো, চেঞ্জ করতে পারো। এইখান থেকে এই যে ডিজাইন মেনুতে যে এখানে অনেকগুলো কালার আছে, তোমার পছন্দ মতো কালার এখান থেকে কি করতে পারো, তুমি নিতে পারো, তাই তো। তো তুমি ধরো এই কালারটা নিলা, নেওয়ার পরে এখানে একটা ডিজাইন হয়ে গেল। আবার যদি তুমি মনে করো যে আমি নিচে একটা ডিজাইন দেব, তাহলে কি করতে হবে, এই শেপসে যে আমি এই রেক্ট্যাঙ্গেল শেপসটা নিলাম, নেওয়ার পরে এইটার সাথে এটা মিলিয়ে দেব, মিশিয়ে দেবো, এই দেখো খেয়াল করো, এই মিশিয়ে দেব, দেখো একটা স্টাইল হয়ে গেল। এইভাবে বিভিন্ন স্টাইলে আমরা কি করতে পারি, একটা প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা যে প্রেজেন্টেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার শেষে তোমরা কি শিখলে সেটা সম্পর্কে অবশ্যই একটু তোমাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। তো দেখো, প্রশ্নটা এমনই, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে যদি বুঝে থাকো, আর আশা করি তোমরা অবশ্যই বুঝবে। পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড খোলার কিবোর্ড কমান্ড কি? পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড খোলার কিবোর্ড কমান্ড কি? এই যে আমি একটা স্লাইড খুলেছিলাম, দ্বিতীয় স্লাইড সিলেক্ট করার পরে আর একটা নতুন স্লাইড নিয়ে এসেছিলাম, কিভাবে সেটা তোমরা অবশ্যই, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি, পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড খোলার কিবোর্ড কমান্ড কি? এখানে দেখো কতে আছে Ctrl+N, খতে Ctrl+M, গতে আছে Alt+N, ঘতে আছে Shift+M। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, ভেরি গুড, Ctrl+M, সঠিক উত্তরটা হলো Ctrl+M। তারপরে দ্বিতীয় প্রশ্নটা আমি রেখেছিলাম, স্লাইডে কোনো টেক্সট বক্স নিলে সেখানে কয়টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে? স্লাইডে কোনো টেক্সট বক্স নিলে সেখানে কয়টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে? ক 4টি, খ 6টি, গ 8টি, ঘ 10টি। কয়টি বলো তো? হ্যাঁ, সুন্দর, তাহলে তো তোমরা বুঝেছো, ভেরি গুড। আমার কষ্টটাও নিশ্চয়ই সার্থক হবে। যাক, তাহলে তোমরা বলতে পেরেছো 8টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে, 8টি। তো বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজটা নিয়ে নাও। বাড়ির কাজে তোমরা অবশ্যই খাতা লিখে নিবে বাড়ির কাজটি। পাওয়ার পয়েন্টে 3টি স্লাইড তৈরি করে 3 ধরনের টেক্সট লিখে তাতে রং করে দেখাও। কি বললাম? তোমরা বাড়িতে এই কাজটি অবশ্যই করবে, পাওয়ার পয়েন্টে 3টি স্লাইড তৈরি করে 3 ধরনের টেক্সট লিখে তাতে রং করে দেখাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।